দেখেছি গতকালকে যত ঘটনা হয়েছে একেবারে বিজেপি নেতা নেতৃত্বরা অভিযোগ করেছেন তৃণমূলের যোগসাজশে মদতে হয়েছে। তার পাশাপাশি আজ নরেন্দ্র মোদী তিনি পানিহাটি থেকে এই প্রসঙ্গেই বলেছেন গুন্ডারাজ করছে যারা, গুন্ডাবাদীর সাথে যারা যুক্ত তাদেরকে জেলে ঢোকানো হবে, তার পাশাপাশি নারীর নিরাপত্তা দেওয়া হবে। বলুন এথেনাদি। নমস্কার, আমি অথেনা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা প্রণাম এবং দর্শকগণকে নমস্কার। এই যে এইমাত্র আমাদের রেসপেক্টেড মমতা দি একটা পার্সেন্টেজ গোনার ছিলেন, তো আমি একটু ম্যাথসের ক্যালকুলেশনে চলে যাব পলিটিক্স থেকে সরে গিয়ে। যে এই ধরুন আমার বুথে 1100 ভোটার ছিল, গত নির্বাচনে সে 1100 ভোটারের মধ্যে 900টা ভোট পড়েছিল। আপনি নিজেই একবার হিসাব করে দেখুন পার্সেন্টেজ কতটা হয়। এবারে এই এসআইআর প্রক্রিয়ার ফলে 100টা নাম বাদ পড়েছে, 1000টা ভোটার হয়েছে, অনুযায়ী হাজারটা ভোটারের মধ্যে 900টা ভোট হয়েছে। সেখানে পার্সেন্টেজটা কি মানে ইনক্রিজ করবে না বাড়বে না? না করবে না, অবভিয়াসলি ইনক্রিজ করবে। তো এই ভোটারদেরকে আপনারা রেখে দিয়েছিলেন ভোট দেওয়ার না, জন্য? কখনোই না। আমার বান্ধবীর নাম কাটা গেছে, আমার মামা মামির নাম কাটা গেছে, আমার বান্ধবীর নাম কাটা গেছে। সবাই বাংলাদেশ থেকে এসেছে? আমার বান্ধবীর নাম কাটা গেছে, সে কি বাংলাদেশ থেকে এসেছে? আমি প্রশ্নের আনসার পাইনি। বলুন। উনি যখন বলেছিলেন আমি কিন্তু মিউট করে রেখেছিলাম, এবার ওনাকে মিউট রাখতে বলবেন। তাহলে কি এটা করতে বলুন, ঠিক আছে? মিউট ইয়োরসেলফ ম্যাম। আরে উত্তর নিতে হবে তো। এরপর হ্যাঁ, তো আপনি আমার উত্তরটা নেওয়ার পর প্রত্যুত্তর দেবেন একটু ভদ্রতা বজায় রেখে। আপনার কথার মাঝখানে যখন আমি কথা বলিনি তখন এখানে আপনি মিউট রাখবেন। মমিতাদি বলতে দিন, ওনার কথাটা শেষ হোক, আপনি তারপরে অ্যানসারটা দেবেন। এই ভদ্রতাটাই তো আপনাদের মধ্যে পাওয়া যায় না, যেখানে একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই দিদি বলে এরকম অভদ্রভাবে বিচার করেন, এরকম অভদ্রভাবে কথাবার্তা বলেন। এটাই আপনাদের শিক্ষা। আপনাদের কথাটা বলেন যে আমি বিবেকানন্দ বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেবো। আমার এই টপ অ্যাঙ্গেলে আপনাদের রাজকীয়রা দাঁড়িয়ে থাকে। মমিতাদি শুনতে হবে, মমিতাদি শোনার ধৈর্য রাখতে হবে। প্রত্যেকে আমি সময় দেব। বিজেপির যদি এতই কনফিডেন্স থাকে, আপনাদের বঙ্গ যদি এত কনফিডেন্স থাকে, তাহলে 30% উত্তর দিতে হবে আপনাকে। 30% 30% উত্তর দিতে হবে। 60 থেকে এটা হয়েছে 90 উপরে। আপনি যেটা বলছেন তাতে 3 থেকে 5% বাড়ার কথা, কিন্তু এখানে মমিতাদি বলতে দিন, এছাড়া দিকে বলতে দিন, ফিনিশটা করতে দিন। আপনার থেকে অ্যানসারটা নেব। আপনাদের রাজ্য বিজেপির নেতাদের মধ্যে যদি এতটুকু সামর্থ্য থাকতো, তাহলে কেন্দ্র থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের মন্ত্রকের সমস্ত কাজ ফেলে দিয়ে বিগত 15-20 দিন ধরে একটা রাজ্যের ব্যবস্থা হতো। ভোট বেড়েছে এবং যেটুকু আপনাদের বেড়েছে সেটা ছাপ্পা দিয়ে আর মৃত ভোটারদের ভোট দিয়ে দিয়ে আপনাদের বেড়েছে। আর যারা সঠিক ভোটার তাদেরকে কিন্তু মমিতাদি আপনি যে বললেন এবারেও ছাপ্পা হয়েছে, কিভাবে পসিবল? যেখানে নির্বাচন কমিশন এত গাইডলাইন জারি করেছে, যেখানে রীতিমতো একেবারে বদলে ফেলা হয়েছে সমস্ত দিকগুলোকে, সেখানে দাঁড়িয়ে আবারও ছাপ্পা ভোটের প্রসঙ্গ। আপনি ভাবুন ম্যাডাম, আপনাকে বলি ভাবুন আপনি যে যেখানে দাঁড়িয়ে আছে এত বদল হয়েছে এবং যেখানে দাঁড়িয়ে আজকে মানুষ 90% এছাড়া যদি আপনার কথা শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক ইস্যু রয়েছে আপনার। দাঁড়িয়ে কিন্তু একটা আরেকবার বলুন। যেটা বলছিলাম দিদি, যে সব থেকে হাস্যকর ব্যাপার যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য 20টা রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রকের কাজ ফেলে দিয়ে একটা রাজ্যে বসে আছে। আর যে মুহূর্তে উনি নারী নিরাপত্তার কথা বলছেন না, ওনার চোখে আঙুল দিয়ে একটা কথা বলতে চাই যে আজকে পশ্চিমবঙ্গে ইলেকশন বলে পশ্চিম বাংলার একজন মানে আমার নিজের ভেতর থেকে অন্তর থেকে কষ্ট পায়। আমি একজন মেয়ে, আমি তাই বুঝি যে একজন মেয়ের সাথে যদি কোনো দুর্নীতি হয় সেটা কতটা খতরনাক হয়, কিন্তু তাকে ইউজ করছেন। অথচ সেই মুহূর্তে যে মুহূর্তে উনি মঞ্চে পানিহাটির ওই কাকিমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন, তাকে দলে যোগ দেওয়াচ্ছেন, সেই মুহূর্তেই ওনারই শাসিত দিল্লিতে অনেকদিন আগে দলে যোগ দিয়ে ফেলেছেন অলরেডি।
কে বললো আপনাকে যে আজকে মঞ্চে তাকে যোগ করে দিয়েছেন দলের ভুলভাল উল্টোপাল্টা ইনফরমেশন? এছাড়া আপনার কথা শোনা যাচ্ছে না স্পষ্ট। এবার বলুন, এবার বলুন। ভুল দিল্লিতে এই দিল্লি একজন আইআইটি ছাত্র আইআরএস, কিন্তু এছাড়া যে আমরা বাইরের রাজ্যেও যেরকমটা দেখেছি এই ধর্ষণ, আমরা এই পশ্চিমবঙ্গেও দেখেছি একাধিক ধর্ষণ, যেখানে দাঁড়িয়ে প্রমাণ লোপাট থেকে শুরু করে প্রত্যেকটি ইস্যু উঠেছে। সেখানে বিজেপি বলছে যদি তারা ক্ষমতায় আসে নারীর নিরাপত্তা আরো জোরদার করা হবে। বলুন এছাড়া। মধ্যপ্রদেশে গত 5 বছরে 35,000 ধর্ষণের ঘটনা রেকর্ড হয়েছে, যেটা রেকর্ড। এটা নিয়ে একটু বলবেন? আপনাকে যেদিনকে লোকসভার ভোট হবে সেদিন আপনি মধ্যপ্রদেশ, এই প্রদেশ, সেই প্রদেশ, সব প্রদেশ নিয়ে কথা বলবেন। আপনার বেশ কথা মমিতাদি, শুনবো। মমিতাদি বলতে দিন, মমিতাদি এছাড়া দিকে কমপ্লিট করতে দিন, কমপ্লিট করতে দিন, নারী নিরাপত্তা এই তারপর রাজ্যে আপনি কোথায়? কাউন্টার কোশ্চেনটা বলবেন। বেশ কমপ্লিট করতে দিন, আমরা বক্তব্য শোনাবো, তারপর বক্তব্য শোনাবো। এছাড়া মমিতাদি, এছাড়া দিকে বলতে দিন। যেটা দুজনে কথা বললে শোনা যাবে না, এছাড়া দিকে বলতে দিন। সংগঠিত ভাবে প্রত্যেকটা বাড়ির মা বোনকে রেপ করেছে। কিন্তু মমিতাদি এটাও তো মানতে হবে, যারা নিজের রাজ্যতে নারী নিরাপত্তা দিতে পারছে না তারা কিভাবে বাংলায় এসে নারী নিরাপত্তা দেবে? আমরা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে দেখেছি একাধিক ধর্ষণকাণ্ডের ঘটনা। উত্তর দিতে হবে, এবার বলতে দিতে হবে। অ্যানসারটা আমি নেব, এথেনাদির কাছ থেকে আমি অ্যানসারটা নেব। এথেনাদি বলুন। মমিতাদি এবার বলতে দিতে হবে। মমিতাদি আসবো। আমি বেরিয়ে যাবো। আমরা আবারও আলোচনায় ফিরে যাব, একেবারে এথেনাদির কাছে যাব। এথেনাদি, দেখুন প্রত্যেকটি ক্ষেত্রে বিজেপি শিবির তারা শুরুর থেকে যদি প্রচার অভিযান আমরা দেখি, সেখান থেকে নারী নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশকারীদের ভরে রেখেছে এই বাংলা। এই অবৈধ অনুপ্রবেশকারীদের এই তকমাতেই এত বছর থেকে ক্ষমতা রয়েছে শাসক শিবির। কি বলবেন এই বিষয় নিয়ে? ম্যাডাম, এই বিষয়ে একটা কথা বলবো যে মুহূর্তে ধরুন এই যে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করার কথাটা উঠলো, সেখানে একটা কথা হলো যে 136 জনের নাম কিন্তু নতুন ভাবে বহাল হলো। তো এতদিন যাবত এই 136 জনকে যে মুহূর্তে নাম বাদ গেছিল, আমাদের দিলীপ বাবু একটা কথা বলেছিলেন, যারা বাদ গেছে তারা দেশদ্রোহী রোহিঙ্গা। তাহলে এই 136 জনে কি দেশদ্রোহী রোহিঙ্গা ছিল? সেটা তো ছিলেন না। সেরকম এই 136 জনের মতনই আরো বহু ব্যক্তি আছেন এই লিস্টের মধ্যে, যারা কিন্তু রোহিঙ্গা নন। তাহলে সেই মানুষগুলোর সাথে এই ধরনের অযাচিত ব্যবহার কেন? এটা আমার প্রবলেম। এসআইআরটা এত শর্ট টার্ম প্রসেসে করার প্রবলেমটা সেটাই হচ্ছে কারণ। তার কারণ ধরুন এই যে এসআইআর প্রসিডিওরটা ওনারা লাগু করবেন, এরা তো বহু আগেও করতে পারতেন, আমরা তো তাতে কোনো অবজেকশনস তো করছি না। কিন্তু যে শর্ট টার্মের মাঝখানে যেভাবে মানুষকে হয়রানির মাধ্যমে ফেলে কাজটা করা হয়েছে, আমরা সেটার পরিপন্থী, আমরা সেটাকে সহ্য করতে চাইছি না। এই যে ধরুন আমি যে অ্যাসেম্বলিতে, আমি যে ভোটার, সেই অ্যাসেম্বলিতে আমার বাবা 1980 সালের ভোটার, আমার মা 1994 সাল থেকে ভোটার, আমি 2016 সাল থেকে ভোটার। তাও তিনবার আমাদেরকে হিয়ারিং এর জন্য ডাকা হলো, কারণ আমরা কিছু বুঝতে পারলাম না। আমরা আজ অব্দি, এই যে ম্যাডাম বলে গেলেন যে অনেকে ভোট স্কিপ করেছে, কিন্তু উল্লেখযোগ্য বিষয়, আমরা আজ অব্দি কোনো ভোট স্কিপ করিনি। ইভেন টিল দ্য টাইম অফ প্রেগনেন্সিও আমার মা কিন্তু ভোট দিয়েছিল, সেটা ভোটাধিকার কোনোদিন কিন্তু স্কিপ করেনি। তাহলে আমাদেরকে কেন ডাকা হলো? আমরাও কি রোহিঙ্গা? আমার বেস্ট ফ্রেন্ড, আমরা ছোট থেকে যারা একসাথে পড়াশোনা করছি, তাদের না, তার বাবা এবং তার বোনের নাম লিস্টে থেকে গেছে, তার এবং তার মায়ের নাম লিস্ট থেকে বাদ গেছে। তাহলে তারা কি রোহিঙ্গা? এই ইলেকশনে ভাগ নেওয়াটা তাদের তো একটা সাংবিধানিক অধিকার ছিল। কিন্তু এছাড়া বারবার যেখানে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে বিজেপির অঙ্গুলি হিলনে নির্বাচন কমিশন কাজ করছে, কিন্তু অপরদিকে যদি বিজেপির নেতা নেতৃত্বদের প্রসঙ্গ বলা হয়, সেখানে বলছে না একটি নির্বাচন কমিশন তো একটি সাংবিধানিক পদ, সেখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই। দেখুন ম্যাম, আপনি শুরু থেকে এটা দেখে থাকবেন যে অমিত শাহজি নিজে এসে বলছেন যে আমাদেরকে রাজ্যে শাসনে বহাল করুন, যাদের নাম বাদ গেছে আমরা তাদেরকে নিয়ে আসবো। এই কথাটার কি মানে হয়? এই কথাটার উনি সিধা উত্তরবঙ্গের সভায় গিয়ে কথাটা বলেছেন, এই কথাটার কি মানে হয়? যে ইলেকশন কমিশন তার হাতেই রয়েছে, না ইলেকশন কমিশন তার হাতের বাইরে, যে তারা শাসক অনুযায়ী চলে এলে নামগুলো বহাল হয়ে যাবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা চৌঠা মে যদি ক্ষমতায় এসে সকলকে ভোটাধিকার ফেরত দেওয়া হবে। আমরা তো আন্দোলন করে নিচ্ছি ম্যাম, আমরা তো আন্দোলন করে নিচ্ছি, আমরা ধর্নায় নিচ্ছি, আমরা তো অঙ্গুলি হেলন করছি না। আমরা মানুষের জন্য পথে নামছি, আমরা মানুষের জন্য মিছিল করছি, আমরা আন্দোলন করে আমাদের যোগ্য অধিকার চেয়ে নিচ্ছি। এটাই আমি কোনো অন্যায় দেখতে পাই না তো ম্যাম। কারণ সত্যি যারা ধরুন এই রাজ্য থেকে শিফট করে গেছে, তাদের নামটা বাদ চলে যাওয়া দরকার। যারা হয়তো দীর্ঘ ধরুন 10 বছর ধরে ভোট দেয়নি, তাদের নাম এই ভোটার লিস্টে রাখার কোনো মানে হয় না।
কারণ তারা জাস্ট একটা ভোটার লিস্টের উপর বোঝ, তাদেরকে মাইনাস করে দেওয়া বা তাদেরকে অ্যাটলিস্ট একটা কল যে কেন আপনি আসছেন না বা জানার কোনো প্রয়োজন, বা তারপর যদি তারা অন্য কোনো রাজ্যে ভোটার কার্ড নিয়ে সেখানে ভোটদান করে থাকেন তাহলে দু রাজ্যে ভোটার কার্ড রাখাটা কিন্তু ইলিগাল। কিন্তু এরকম আমরা বহু মানুষই দেখেছি যাদের উত্তরপ্রদেশে ভোটার কার্ড আছে, তারা উত্তরপ্রদেশ ইলেকশনেও ভোট দিচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের ইলেকশনেও তারা ভোট দিচ্ছে। এই ধরনের মানুষগুলোর অন্তত একটা রাজ্যে থাকবে, একটাই থাকবে না। তো এই ইনভেস্টিগেশনটা ম্যাম, তো এটা করা তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ারই কাজ। তো এইটা আজকে 2014 সালে মোদী গভর্নমেন্ট এসছেন, আজকে এটা 2026 সাল হয়ে গেল। এই 12 বছরে কি ওনার একটা বারের জন্য মনে পড়েনি? এই 12 বছরে তো এই সংশোধনীটা অলরেডি হয়ে যাওয়া উচিত ছিল। কারণ 2002 সেই যে টেস্ট যে হয়েছিল তারপর থেকে না জনগণনা সঠিকভাবে হয়েছে, না এসআইআর এর যে শুদ্ধিকরণ সেটা সঠিকভাবে হয়েছে, এটা তো হওয়া উচিত। কিন্তু উনি বারবার উনি 2024 সালের ইলেকশনের আগেও এটা করতে পারতেন, কিন্তু উনি দেখলেন 2021 সালের ইলেকশনে যে কিভাবে মানুষের সারা, মানুষের ভালোবাসা দিদিকে ক্ষমতায় এনেছে, এবং এই পশ্চিমবঙ্গের মাটি ওনাকে হাসিল করতেই হবে, ওনাকে জয় করতেই হবে। তাই 2026-এর আগে তড়িঘড়ি, এটা কি শুধুমাত্র ওনাদের প্ল্যানিং নয়? বেশ, আমরা বক্তব্য শুনবো পর পর। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, আর অন্যদিকে নরেন্দ্র মোদী তিনি কি বলছেন, শোনাবো। साथियों, जादवपुर यूनिवर्सिटी का नाम दुनिया भर में सम्मान से लिया जाता था। इस कैंपस की नींव ही राष्ट्रवाद पर रखी गई थी, लेकिन आज यहां की स्थिति देखिए। कैंपस के अंदर धमकियां दी जा रही हैं, दीवारों पर देश विरोधी बातें लिखी जा रही है, और छात्र अपनी पढ़ाई के बजाय सड़कों पर प्रदर्शन करने को मजबूर है। हम यहां अराजकता नहीं, एकेडमिक माहौल चाहते हैं। हम यहां धमकियां नहीं, संवाद चाहते हैं। जो सरकार अपने ही राज्य के सबसे बड़े शिक्षण संस्थान को नहीं बचा सकती, वो बंगाल का भविष्य क्या बचाएगी? बंगाल के नौजवानों का भविष्य क्या बचाएगी? একটা প্রধানমন্ত্রী আজকে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্র সমাজ, যুব সমাজের প্রতিবাদ করা উচিত। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, আমাদের যুবক যুবতীরা আমাদের গর্ব, আমাদের ভাই বোনেরা আমাদের গর্ব। বলছে ওখানে নাকি নৈরাজ্য চলছে, তুমি এক পয়সাও যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়েছো? তুমি কি জানো যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার 1 র্যাঙ্কে আছে? ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, প্রেসিডেন্সি আছে, সেন্ট জেভিয়ার্স আছে, মাথায় রেখে দিও। প্রত্যেকবারই বরাবরই আমরা দেখেছি কেন্দ্রীয় নেতাদের এই বঙ্গে এসে বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে, কি এবার একটু নতুন ভূমিকায় দেখা গেল ঠিক যাদবপুর প্রসঙ্গ। যে যাদবপুর প্রসঙ্গে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল সেই ছাত্র মৃত্যুর পরে, এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলছেন যে যাদবপুরে নৈরাজ্য চলছে, কোনো শিক্ষা ব্যবস্থা সেখানে নেই। কি বলবেন এছানাদি? হ্যাঁ, এটা সত্যি যে ওখানে আমরা কিছু নাশকতামূলক ঘটনা দেখেছি, কিন্তু সেটা কোন সংগঠনের দ্বারা, কাদের দ্বারা প্ররোচিত আমি সেটা নিয়ে যাব না। কিন্তু তারপরও উনি যে বলছেন ওখানে শিক্ষা নেই, তাহলে আমাদের সেন্ট্রালের যে শিক্ষানীতি অনুযায়ী যে প্রতি বছর যে একটা লিস্ট বেরোয় যেখানে কোন ইউনিভার্সিটি কত নম্বরে র্যাঙ্ক করছে গোটা ভারতবর্ষের মধ্যে, সেখানে কিন্তু যাদবপুর আজও টপ 10-এ র্যাঙ্ক করছে। তাহলে শিক্ষা যদি ওখানে শেষ হয়ে গেছে, তাহলে আজও টপ 10-এ র্যাঙ্ক করছে কিভাবে? এই স্বীকৃতিটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই দেয়া হচ্ছে, সেন্ট্রালের শিক্ষা নীতি, শিক্ষা যে দফতর সেখান থেকেই দেয়া হচ্ছে। এন্ড দ্বিতীয় কথা, যে এই জিনিসটাকে একটা ইউনিভার্সিটিকে কন্ট্রোল করার প্রধান অধিকার সরকারের থেকে আগে তো একটা ইউজিসির থাকে, ইউজিসির কিছু মানে কন্ট্রোলিং রুলস থাকে। তো সেই ইউজিসির রুলসটাকে সেখানে অ্যাপ্লাই করে সে ইউনিভার্সিটি তার সমস্ত প্রবলেমকে ফ্রিজ, ওরা চাইলে ইউজিসি যদি চায় তো অনেক কিছু ওখানে ফ্রিজ করে দিতে পারে, ওখানে অনেক কিছু স্টেপ নিতে পারে। তো ইউজিসি কেন নিজের থেকে এগিয়ে এসে স্টেপটা নিচ্ছে না? রাজ্য সরকারের ইউনিভার্সিটির উপর যতটা অধিকার তার থেকে বেশি অধিকার ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের, যার নীতি নির্দেশনায় প্রত্যেকটা ইউনিভার্সিটির পাতা হেলে। তাহলে সেই ইউজিসির হেড কি মমতা বন্দ্যোপাধ্যায়? ইউজিসির হেড তো দিদি নন। আর
ইউনিভার্সিটির অরাজকতারই যদি কথা বলবো, তো হ্যাঁ এখানে যেমন অনেক আজে বাজে কথা হয়েছে, ঠিক সেরকমই জেএনইউতে তো আজও দেশ বিরোধী নারা লাগায়। সেখানে কি উনি কন্ট্রোল করতে পেরেছেন? কিন্তু ওনারা তো বলছেন যে যদি ক্ষমতায় ওনারা আসেন সেখানে বেকার যুবক যুবতী ওখানে তো আছেন, 3,000 টাকা ওখানে তো করে আছেন। ভাতাও দেওয়া হবে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে 1500 টাকা করে দিচ্ছেন সেখানে আরো 1500 বাড়িয়ে 3,000 টাকা। সেখানে কি একটু ব্যাকফুটে যেতে পারে তৃণমূল কংগ্রেস, কি মনে করছেন? কখনোই না দিদি, কারণ দেখুন, প্রথম কথা যখন মোদি বাবু প্রথম এখানে 2021 সালে প্রচারে এসেছিলেন, সেই সময় ওনারা বলেছিলেন যে ভাতা নয় চাকরি চাই, ওনাদের স্লোগান ছিল। আজকে এই ভাতার যে প্রভাব একটা মহিলার জীবনে, এই লক্ষ্মীর ভান্ডারের যে প্রভাব, আমি লক্ষ্মীর ভান্ডারকে অনেকে অনেক রকম কুৎসা করে, কিন্তু আমি একজন স্টুডেন্ট হিসেবে মনে করি যে আজকে আমার বাবা রিটায়ার্ড, এই লক্ষ্মীর ভান্ডারের টাকা কোথাও না কোথাও আমার হয়তো একটা কোচিং এর জন্য সুবিধা দিচ্ছে। আমি রিটায়ার্ড বাবার কাছে সব সময় আমাকে হাত পাততে হচ্ছে না, আমি ফর্ম ফিল আপ করছি, সেখানে আমার ফিউচারে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে পথপ্রদর্শক হচ্ছে। তো উনি যে কথাটা বলতেন যে ভাতা নয় চাকরি চাই, আজকে সেই স্লোগানটা পাল্টে গিয়ে হঠাৎ ভাতাটা ডবল করার কথা চলে এলো। উনি কোথাও না কোথাও মমতাপন্থী হয়ে কথা বলতে শুরু করেছেন। আর দ্বিতীয় কথা, 3,000 টাকা। তো ম্যাডাম, ওনারা তো 20টা রাজ্যে ক্ষমতায় আছেন, এই 3,000 টাকাটা কি কোথাও লাগু হয়েছে? আর তাও ওনাদের ক্ষমতায় থাকা তো আমি বাদ দিলাম, পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার কি প্রয়োজন? উনি কি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী নন? বেশ, বিজেপি কি ক্ষমতা, পশ্চিমবঙ্গের ক্ষমতায়ন, মাথা? এই প্রত্যেকটি বিষয় কিন্তু বারবার আসে। সেখান থেকে দাঁড়িয়ে অসংখ্য ধন্যবাদ তেজনাদি আপনাকে আমাদের শব্দের কাটাকাটি রোশনে যোগদান করার জন্য।